দর্শক আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সাথে আছি আমি মিলা খন্দকার। শুরুতেই আজকে শিরোনাম। দর্শক শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। গাজায় এখনও থামেনি ইসরায়েলি নৃশংসতা। উপত্যকাটি জুড়ে শতাধিক হামলায় প্রাণহানি দাঁড়িয়েছে 436 জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিহতদের মধ্যে 2 শতাধিকের বেশি নারী ও পুরুষ রয়েছে। উপত্যকাটিতে হামলার প্রতিবাদে দেশে দেশে উঠেছে প্রতিবাদের ঝড়। নিন্দা জানিয়েছে বাংলাদেশ, ভারত সহ আরব দেশগুলো। রাজপথে বিক্ষোভ করেছে ইসরায়েলের হাজার হাজার মানুষ। উত্তর, মধ্য ও দক্ষিণ গাজা। জায়নবাদীদের নৃশংসতা থেকে রেহাই পাচ্ছে না উপত্যকাটির কোনো অংশই। অসহায় ফিলিস্তিনিদের স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে গাজার আকাশ বাতাস। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বুধবার দ্বিতীয় দিনের মতো চলে বর্বরোচিত হত্যাকাণ্ড। নতুন করে জাবালিয়া, নুসিরাত, দেইর আল বালা সহ অন্তত 23টি স্থানে হামলার ঘটনা শনাক্ত করেছে আল জাজিরার ফ্যাক্ট চেকিং এজেন্সি সানাদ। যাতে প্রাণ গেছে নারী, শিশু সহ 4 শতাধিক ফিলিস্তিনির, প্রাণ গেছে জাতিসংঘ কর্মীরও। ভোররাতে বিস্ফোরণের শব্দে আমার ঘুম ভাঙে। দেখি অনেক লোক মারা গেছে। আতঙ্কে সবাই ছুটছে। আমরা কোথায় যাব বুঝতে পারছিলাম না। কিছু না বুঝেই কেবল ছুটছিলাম। কিছু ওষুধ আর প্রয়োজনীয় জিনিস নিয়ে কোনো মতে আসতে পেরেছি। দরকারি সব ফেলে রেখে চলে এসেছি। আমরা কোথায় যাব জানি না। আমাদের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। এদিকে এক ভিডিও বার্তায় বর্বর এই হামলাকে কেবল শুরু বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানান ভবিষ্যতে আরো তীব্র হবে আক্রমণ। গতদিন হামাস নিশ্চয়ই আমাদের শক্তির প্রভাব অনুভব করেছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই এবং হামাসকে বলতে চাই, এটা কেবল শুরু। এই যুদ্ধের সমস্ত লক্ষ্য অর্জনে লড়াই চালিয়ে যাব। আমাদের লক্ষ্য হলো জিম্মিদের উদ্ধার করা এবং হামাসকে নির্মূল করা। ইসরায়েল যুদ্ধ করবে এবং ইসরায়েলই জিতবে। গাজায় এই নৃশংসতার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, তিনি গাজার উপর ইসরায়েলি বিমান হামলায় বিস্মিত ও ক্ষুব্ধ। নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। খোদ ইসরায়েলে হাজার হাজার মানুষ নেমেছেন রাজপথে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও হয়েছে প্রতিবাদ। ইফশিতা জামান, চ্যানেল 24। পবিত্র রমজানেও অন্ধকার সময় পার করছেন গাজার ফিলিস্তিনিরা। প্রতিটি রাত তাদের জন্য বয়ে আনছে মৃত্যু, আতঙ্ক। একই চিত্র পশ্চিম তীরেও। যুদ্ধের কারণে খালি পড়ে রয়েছে দোকানপাট, দেখা মেলেনি চিরাচরিত আলোকসজ্জাও। রমজানের ঐতিহ্যবাহী রীতিনীতির ধুম নেই মধ্যপ্রাচ্যের অনেক দেশেও। অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহর। রমজানে নেই সেই চিরচেনা জৌলুস। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিম তীরে চলছে ইসরায়েলি বাহিনীর ধরপাকড় ও অভিযান। রমজানেও মুক্তি নেই, চারিদিকে আতঙ্কের পরিবেশ। তবুও সাধ ও সাধ্য অনুযায়ী পবিত্র এই মাস পালনে ব্যস্ত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। সব দোকানপাট খালি পড়ে রয়েছে, কোথাও কোনো আয়োজন নেই। অন্যান্য বছরের তুলনায় এবারের রমজান একেবারেই ভিন্ন। এখানকার অর্থনৈতিক অবস্থা একেবারেই নাজুক হয়ে পড়েছে। আরো করুণ অবস্থা গাজা উপত্যকার। গাজার বেইত লাহিয়ায় ধ্বংসস্তূপের মাঝেই ইফতার করতে দেখা যায় শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে। প্রিয়জন আর ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে হাসি মুখেই ইফতার ও সেহরি সারছেন এসব ফিলিস্তিনি। এখানে বহু মানুষ এক হয়েছি আমরা একসাথে। ইফতারের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে ফিলিস্তিনিদের তাদের নিজ ভূখণ্ড থেকে সরানোর পরিকল্পনা কখনো বাস্তবায়ন হবে না। এমন অবস্থায় রমজান জুড়ে ফিলিস্তিনিদের জন্য খাদ্য সরবরাহে এগিয়ে এসেছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা, যাদের একটি কায়েত আম আলী। কেবল ফিলিস্তিনি নয়, জর্ডানের মুসলিমদের জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ করছে স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানটি। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের জন্য কাজ করছি আমরা। 70,000-এর বেশি খাবার প্যাকেট ও 40,000 কাপড় সরবরাহ করেছে আমাদের প্রতিষ্ঠান। রমজানেও আমরা সহায়তা অব্যাহত রাখব। যুদ্ধ, নানা সংকটে রমজানের আয়োজনে কিছুটা ভাটা মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও। অর্থনৈতিক অস্থিরতায় রমজানে ঐতিহাসিক রীতিনীতি পালনে বেশ বিপত্তিতে পড়েছেন ইরানের মুসলিমরা।
অর্থনৈতিক সংকট, পশ্চিমা নিষেধাজ্ঞা সব মিলিয়ে আমরা চাপে আছি। কবে তা থেকে মুক্তি পাবো জানি না। ঈদের কয়েকদিন মাত্র বাকি, সেভাবে আমাদের কোনো প্রস্তুতিই নেই। তবে এত সবের মাঝেও থেমে নেই পারিবারিক ইফতার আয়োজনের রীতিনীতি। ইরাকের রাজধানী বাগদাদের শেখ আব্দুল কাদির আল কিলানিতে পরিবার সহ এখন রোজাদাররা। মিশরেও ঐতিহ্য মেনে রোজা পালন করছেন সেখানকার মুসলিমরা। মিলা খন্দকার, চ্যানেল 24। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। ইউক্রেনে পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি নন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে জ্বালানি অবকাঠামোতে 30 দিনের জন্য হামলা বন্ধে সম্মত হয়েছে মস্কো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপে এই সম্মতির কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। আপাতত সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে না ইউক্রেন যুদ্ধ। ট্রাম্পের সাথে পুতিনের ফোন আলাপের পর আসা সিদ্ধান্তে বিষয়টি এমনই দাঁড়িয়েছে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেন যুদ্ধ নিয়ে দীর্ঘ ফোনালাপ হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। এতে ইউক্রেনে অবিলম্বে ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রস্তাব মানতে রাজি হননি পুতিন। শুধু 1 মাসের জন্য ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে দেন সম্মতি। রুশ প্রেসিডেন্ট জানান, ইউক্রেনে বিদেশি সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য আদান প্রদান বন্ধ না হলে স্থায়ীভাবে যুদ্ধবিরতি কার্যকর সম্ভব নয়। রাশিয়ার সাথে আলাপে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হলেও নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথে ট্রাম্প দাবি করেন, পুতিনের সাথে তার ফোন আলাপ খুব ভালো ও ফলপ্রসূ হয়েছে। সে সাথে যুদ্ধের সমাপ্তি টানতে দ্রুত কাজ করবেন বলেও আশা ব্যক্ত করেন। হোয়াইট হাউস জানায়, ইউক্রেন যুদ্ধ বন্ধে ও বৃহত্তর শান্তি প্রতিষ্ঠায় পরবর্তীতে রাশিয়ার সাথে মধ্যপ্রাচ্যে একটি বৈঠক হবে। সেখানে আলোচনা হবে কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি চুক্তি সহ বেশ কিছু ইস্যুতে। তবে এতে ইউক্রেন অংশ নিবে কিনা তা স্পষ্ট নয়। এদিকে 30 দিনের জন্য জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের প্রস্তাবে সমর্থন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে অভিযোগ করেন, ট্রাম্পের সাথে ফোন আলাপের পরেও ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এর আগে গত সপ্তাহে সৌদি আরবের জেদ্দায় মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক হয় ইউক্রেনের। সে সময় স্থল, আকাশ ও জলপথে অবিলম্বে 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয় কিয়েভ। যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়, স্থায়ী যুদ্ধবিরতি আলোচনায় বল এখন রাশিয়ার কোর্টে। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে চাই, মস্কো থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। তারেক মাহমুদের সাথে আমরা পরবর্তীতে আবার যুক্ত হব। দর্শক, যাচ্ছে একটা বিরতিতে, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। দর্শক, বিরতির আগে যে বিষয়টি বলছিলাম, ট্রাম্প পুতিন ফোনালাপ এবং ইউক্রেনের সাথে যুদ্ধবিরতির যে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাই। মস্কো থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, 1 মাসের জন্য জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের কথা বলা হলেও ইউক্রেনের পক্ষ থেকে কিন্তু ফের হামলার অভিযোগ আনা হয়েছে। এই বিষয়টির সত্যতা আসলে কতটুকু? জি, ধন্যবাদ আপনাকে। যেটি ইউক্রেনের পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে, যাদের জ্বালানি স্থাপনায় ফের হামলা হয়েছে, বিষয়টি আসলে রাশিয়ার পক্ষ থেকে সম্পূর্ণভাবে নাকচ করা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে যেটি দাবি করা হয়েছে যে প্রেসিডেন্ট পুতিন ঠিক গতকালকে যে মুহূর্তে এই যুদ্ধ জ্বালানি স্থাপনায় হামলার পথে নির্দেশ দিয়েছেন, ঠিক সেই মুহূর্ত থেকেই হামলা বন্ধ রয়েছে এবং ওই ঠিক সেই মুহূর্তে রাশিয়ার আকাশে 4টি ড্রোন ছিল, যেটি ইউক্রেনের জ্বালানি স্থাপনা বলে লক্ষ্য করে ছোড়া হয়েছিল এবং রাশিয়ার পক্ষ থেকে সেই ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে, এমনটি রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে। উল্টো রাশিয়ার পক্ষ থেকে আরো দাবি করা হয়েছে যে ইউক্রেন সেই চুক্তিটি ভঙ্গ করেছে, রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী অঞ্চলে
ইউক্রেনের পক্ষ থেকে ড্রোন হামলা করা হয়েছে, যেটি আগে রাশিয়া একটি কাপুরুষিত হামলা বলেছেন, যেটি এবং বলেছেন যেটি এর মাধ্যমে ইউক্রেন তাদের এই চুক্তি ভঙ্গ করেছে। কিন্তু রাশিয়ার পক্ষ থেকে চুক্তিটি এই এই বিষয়টি সম্পূর্ণভাবে নাকচ করা হয়েছে। কিন্তু রাশিয়ার সাথে যে কুর্স্ক অঞ্চলে যে যুদ্ধ, রাশিয়ার যে অঞ্চল পুনরুদ্ধারের যুদ্ধ, স্থল যুদ্ধ চলমান, সেটি চলমান রয়েছে। সেখানে কিন্তু রাশিয়ার হামলা খুবই জোরদার চালাচ্ছে, সেটা চলছে। কিন্তু এই জ্বালানি স্থাপনা হামলার বিষয়টি রাশিয়ার পক্ষ থেকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। জি তারেক, আমরা জেনেছি ইউক্রেনের সাথেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপের একটা কথা রয়েছে যুদ্ধবিরতির বিষয় নিয়ে। এখানে আসলে ঠিক কি কি বিষয় উঠে আসতে পারে? জি, যেমন গতকালকে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে যে ডোনাল্ড ট্রাম্পের যে 90 মিনিট ব্যাপী ফোন আলাপটি হয়েছে, সেটিতে যে বিষয়গুলো আলোচনা হয়েছে মূলত রাশিয়ার সেই বিষয়গুলো নিয়ে আবার আরেকটি আলোচনা আজকে হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে। সেখানে তারা যদিও ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত সেটা থেকে কোনো তথ্য এখনো জানান নাই, তিনি যেটা বলেছেন যে খুব ভালো আলোচনা হয়েছে। আরো একটি আলোচনা ফোন আলাপ হতে পারে আগামী রবিবার, যেটি রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে। আগামী রবিবার আরেকটি ফোন আলাপ হতে পারে এবং সম্ভাব্য একটি মিটিং, যে একটি বৈঠক তাদের হতে পারে, যেটি এখনো আলোচনাধীন রয়েছে। তবে এই মূলত এই যুদ্ধ বন্ধ রাশিয়ার পক্ষ থেকে যে শর্তগুলো দেওয়া হয়েছে, সেগুলো বিষয়ে মূল আলোচনার বিষয়। যেমনটি এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত, যেটি রাশিয়ার পক্ষ থেকে গতকালকে বলা হয়েছে, যে ইউক্রেনের যত মার্কিন সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করতে হবে, সেটি একটি বিষয়, মার্কিন রাশিয়ার পক্ষ থেকে এটি বলা হয়েছে। আর আরো একটি বিষয় যেটা আছে, যে ইউক্রেনের যে শান্তিরক্ষী মিশন, সেটি নেটোর, সেটি দেওয়া যাবে না। এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। জি তারেক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মস্কো থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক মাহমুদ। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে 9 মাস আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরলেন নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। স্পেস এক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলে তারা পৃথিবীতে ফেরেন। গত বছরের জুনে মহাকাশে পাড়ি জমান নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর 8 দিনের মধ্যে দ্রুত সেই মিশন শেষ করে পৃথিবীতে ফেরার কথা ছিল তাদের, কিন্তু মহাকাশযানের ত্রুটির কারণে আটকে যান তারা। নানা শঙ্কা আর অনিশ্চয়তায় কেটে যায় দীর্ঘ 9 মাস। তাদের বহনকারী স্টাইলাইনার পৃথিবীতে ফিরলেও 2 নভোচারীকে থেকে যেতে হয় মহাকাশে। অবশেষে সুনিতা ও বুচের মহাকাশের 8 দিনের সেই মিশন শেষ হলো 9 মাসে। মঙ্গলবার স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুলে চড়ে পৃথিবীর বুকে ফিরেছেন তারা। সুনিতা বুচের সঙ্গে সফরসঙ্গী ছিলেন আরও 2 নভোচারী, নিক হেগ ও আলেকজান্ডার গোরবুনভ। 4টি বিশেষ প্যারাসুটের সাহায্যে ফ্লোরিডার সমুদ্র উপকূলে পড়ে নভোচারীবাহী ক্যাপসুলটি। সমুদ্রে নামার পর তাদের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায় কৌতূহলী ডলফিনদের। নভোচারীদের নিতে সেখানে পৌঁছায় মার্কিন নৌসেনা বাহিনীর বোট। এরপর টেক্সাসের হিউস্টন শহরে জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হয় তাদের। সফলভাবে পৃথিবীতে ফিরলেও আপাতত নিজেদের বাড়িতে যেতে পারবেন না সুনিতা ও বুচ। দীর্ঘ সময় মহাকাশে থাকলে হাড় ও পেশির ক্ষয়, দৃষ্টিশক্তির সমস্যা সহ নানা শারীরিক সমস্যায় ভুগে থাকেন নভোচারীরা। তাই তাদের উপর বিশেষ পর্যবেক্ষণের জন্য কয়েক সপ্তাহ রাখা হবে নাসার বিশেষ বিশ্রামাগারে। সেখানে নিয়মিত চলবে স্বাস্থ্য পরীক্ষা ও নানা শারীরিক কসরত। জুন থেকে মার্চ পর্যন্ত মহাকাশ যাপনের পুরো সময়ে এই 2 নভোচারী ব্যস্ত ছিলেন মহাকাশ স্টেশন রক্ষণাবেক্ষণ ও বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায়। নাসার কর্মকর্তারা জানিয়েছেন 9 মাসের 900 ঘন্টারও বেশি সময় ধরে 150টি গবেষণা করেছেন সুনিতা ও বুচ। এমনকি মার্কিন নির্বাচনেও ভোট দিয়েছেন মহাকাশ থেকেই। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।